আপনিও কি ইউপিআই পেমেন্ট করার সময় এই সমস্ত ভুলগুলো করে থাকেন? তো আপনার ঘরেও ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। তো বন্ধুরা, যাতে ইনকাম ট্যাক্সের নোটিশ না আসে ইউপিআই এর পেমেন্টের মাধ্যমে, দেখবেন এখনকার যুগে ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন এইসব নিয়ে ভীম ইউপিআই প্রচুর লেনদেন প্রচুর বেড়ে গেছে ইউপিআই ট্রানজ্যাকশানে। তো এই ইউপিআই ট্রানজ্যাকশান ভুলবশত বেশি করে হয়ে গেলে কি করবেন, কিভাবে এর সমস্যার সমাধান করবেন? দেখুন বন্ধুরা, আমার নাম সুরজ শর্মা, আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে ইউপিআই পেমেন্টের ডেইলি, মান্থলি এবং ইয়ারলি লিমিট কি সেটা আপনারা জানেন? দেখুন বন্ধুরা, এখন পর্যন্ত ইনকাম ট্যাক্স যেমন ব্যাংকের দিক দিয়ে ব্যাংকের যে লেনদেনের ব্যাপারে যেমন একটা মান্থলি কিংবা ইয়ারলি একটা স্পেসিফাই করে দিয়েছে টাকা, যে এই টাকা আপনি লেনদেন করতে পারবেন বছরে, তার উপরে গেলেই আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। ঠিক সেরকমই ইউপিআই এর ব্যাপারে এখনও ইনকাম ট্যাক্স কোনো স্পেসিফাই কিছু করেনি। তা বলে এই নয় যে আপনি যত খুশি লেনদেন করতে পারেন। কোনো বন্ধুকে আপনি 50 লাখ টাকা দিয়ে দিলেন, আবার কিছুক্ষণ পরে নিয়ে নিলেন, এরকম করলে আপনারা সমস্যায় পড়তে পারেন। ভুলবশত ইউপিআই ট্রানজ্যাকশান বেশি হয়ে গেলে কি করে আপনারা এই ইউপিআই ট্রানজ্যাকশানের ইনকাম ট্যাক্সের নোটিশ থেকে বাঁচবেন, তো পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। এই ইউপিআই থেকে ইউপিআই ইনকাম ট্যাক্সের নোটিশ যাতে না আসে, সেজন্য আপনাদেরকে কোন কোন ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে এই ভিডিওতে পুরোটা আপনাদেরকে জানাবো। এই আনলিমিটেড ইউপিআই পেমেন্ট লেনদেনের ব্যাপার থেকে বাঁচার জন্য আপনাদেরকে কি করতে হবে, কিভাবে আপনারা বাঁচবেন, পুরো ভিডিওটা দেখুন। কিভাবে বাঁচবেন সেটা বলার আগে আপনাদেরকে তিনটে আমি ভুল ধারণা আপনাদেরকে বলি আগে। তার আগে তিনটে ভুল ধারণা, যে তিনটে ভুল ধারণার জন্য আপনারা যত খুশি ইউপিআই ট্রানজ্যাকশন করছেন। প্রথম ভুল ধারণা হচ্ছে বন্ধুরা, যে আপনারা জানেন যে দেখবেন অনেকে এটা বলে যে আমি 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল কত লেনদেন করেছি, এক গাদা করে ট্রানজ্যাকশন করেছি, কোনো নোটিশই আসে না, এখনও আসবে না। আমি এটা বলতে চাইছি বন্ধুরা, যে আপনি 20 সাল, 21 সাল, 22 সাল যখনই লেনদেন করে থাকেন, যদি ট্রানজ্যাকশান বেশি হয়ে থাকে তো আপনার নোটিশ দেরি করে আসতেই পারে। আপনার 24 সালে নোটিশ আসতে পারে, 30 সালে নোটিশ আসতে পারে। নোটিশ যে আগে আসেনি তা বলে এই নয় যে পরে আসবে না, সেটা কিন্তু নয়, আসতেই পারে নোটিশ। 2 নম্বর ভুল হচ্ছে বন্ধুরা, ধরুন আপনারা ভাবছেন যে আমি বাইরে আছি, আমি সেখান থেকে লেনদেন করছি। ধরুন আপনি ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র সেখান থেকে আপনি লেনদেন করছেন। আপনি ভাবছেন যে সেখান থেকে লেনদেন করলে ইনকাম ট্যাক্স বুঝতে পারবে না। তো এটা আপনাদের ভুল ধারণা। ইনকাম ট্যাক্স বুঝতে পারবে বন্ধুরা, কারণ আপনার যেখান থেকে আপনি লেনদেন করেন, আপনার যে সমস্ত ব্যাংক আছে সেখান থেকে যেখান থেকেই লেনদেন করুন, ওই সমস্ত ব্যাংকগুলো দেখবেন আপনার প্যান কার্ডের সঙ্গে জড়িত আছে। তো প্যান কার্ড লিঙ্ক করা যেহেতু আছে, তো আপনার যেখান থেকে লেনদেন করুন আপনার সমস্ত ট্রানজ্যাকশন রিপোর্ট ইনকাম ট্যাক্সের কাছে পৌঁছে যায়। 3 নম্বর যেটা সব থেকে বড় ভুল ধারণা, এই ভুল ধারণাটা হচ্ছে বন্ধুরা, যে আপনার একটা অ্যাকাউন্ট থেকে আপনি ভাবছেন যে আমি একটা অ্যাকাউন্ট থেকে 1 লাখ লেনদেন করি, তো আমার 10-12টা অ্যাকাউন্ট আছে, তো মোটামুটি আমি ওখান থেকে 12 লাখ টাকা লেনদেন করবো, কোনো গায়ে লাগবে না। আমার তো আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে লেনদেন করলে তো কোনো গায়ে লাগবে না। দেখুন বন্ধুরা, আপনার 10টা কিংবা 50টা, আপনার যতগুলোই ব্যাংক থাকুক, সব ব্যাংকগুলোই কিন্তু একটা প্যান কার্ডের সাথে লিঙ্ক আছে। তো আপনার ব্যাংকটাকে ইনকাম ট্যাক্স ট্র্যাক করবে না, আপনার প্যান কার্ডটাকে ট্র্যাক করবে। যখনই প্যান কার্ডটাকে ট্র্যাক করবে, তো সমস্ত ব্যাংকগুলোর হিসেব একসাথে জড়ো হয়ে যাবে। তখন একসাথে জড়ো হয়ে গেলে দেখবেন অ্যামাউন্টটা খুব বেশি হয়ে যাবে। আপনি যতই ভাবুন যে আলাদা আলাদা ব্যাংক আছে আলাদা আলাদা হিসেব হবে, তা কিন্তু নয়। আপনার সমস্ত ব্যাংক একটা প্যান কার্ডের মাধ্যমে লিঙ্ক আছে। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে যতই আপনি লেনদেন করুন, আপনার সমস্ত ডিটেলস ইনকাম ট্যাক্সের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এটা থেকে বাঁচার জন্য এবার আপনাদেরকে কি করতে হবে দেখুন। সবার প্রথমে বন্ধুরা, ছোটোখাটো দোকানদারের ব্যাপারে বলি আমি। দেখবেন ছোটোখাটো অনেক যে দোকানদার আছে, মুদিখানা বলুন, আদার্স বলুন, যে কোনো পেঁয়াজ ব্যবসা, এটা সেটা বহু ধরনের ব্যবসা আছে, সবাই দেখবেন কিউআর কোড এখন ব্যবহার করছে। আর ওই কিউআর কোডটাকে ভুলবশত সেভিংস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দিয়েছে। তো সেভিংস অ্যাকাউন্টের কি নিয়ম আছে? সেভিংস অ্যাকাউন্টে পার ডে যদি 10,000 করে, ধরুন আপনার পার ডে 10,000 করে লেনদেন হচ্ছে, তো মাসে কত হচ্ছে? 3 লাখ। বছরে কত হচ্ছে? 36 লাখ টাকা। তো বন্ধুরা, বছরে যেহেতু 36 লাখ টাকা লেনদেন হচ্ছে, তো এখানে দেখবেন বন্ধুরা, ইনকাম ট্যাক্স আপনাদেরকে বলেই দিই যে ব্যাংকের যে লেনদেন আছে, সে ব্যাংকের লেনদেন যদি আপনারা
5 লাখের উপরে যান তো হিসেব মতো আপনাকে আইটিআর ফাইল করতে হয়। 5 লাখের নিচে হলে ছাড় আছে, কিন্তু আপনাকে তাও আইটিআর ফাইল করতে হবে, ট্যাক্স পেমেন্ট করতে হবে না। কিন্তু আপনার 5 লাখের উপরে গেলে আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। আপনারা এটা ভাবেন যে 5 লাখের নিচে আছে তো ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না, কিছুই করতে হবে না, কিন্তু আপনার ইনকাম বছরে 2.5 লাখের বেশি লেনদেন থাকলে আপনাকে আইটিআর ফাইল মানে ইনকাম ট্যাক্সের ফাইল করতে হবে। এবং যদি 5 লাখ থেকে 7 লাখের উপরে যায় তাহলে আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। পার ডে যদি আপনার অ্যাকাউন্টে 10,000-এর বেশি লেনদেন হয় তো সেই হিসেবে দেখবেন লেনদেন বছরে 36 লাখের বেশি হয়ে যাচ্ছে। তো এইটা যদি হয়ে যায় তো আপনাকে কি করতে হবে, আপনাকে এটা থেকে বাঁচার জন্য আপনার ওই কিউআর কোডটাকে অবশ্যই কারেন্ট অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে। কারেন্ট অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দিলে আপনার যে যাচাইটা, কারেন্ট অ্যাকাউন্ট তো ব্যবসার ক্ষেত্রেই হয়, তো ইনকাম ট্যাক্স কারেন্ট অ্যাকাউন্টের ব্যাপারটা অতটা মানে স্পেসিফাই করে দেখবে না, কিন্তু সেভিংসের লেনদেনটাকে একটু কঠিন করে দেখে, তখনই আপনার নোটিশ আসতে পারে। তো আপনার যদি লেনদেনই করতে চান কিউআর কোডটাকে পরিষ্কার একদম কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করুন, কারেন্ট অ্যাকাউন্টের সাথে ইউপিআইটাকে লিঙ্ক করে দিন। আর বন্ধুরা, আপনার যদি লেনদেন বছরে 7 লাখের উপরে যায়, 7 লাখের উপরে যায় তো আপনাকে অবশ্যই আইটিআর ফাইল করে রাখতে হবে। আর দেখবেন যদি 7 লাখের উপরে যায় তো আপনার যা ট্যাক্স আসছে সেটাকে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। আর দেখবেন বন্ধুরা, অনেকে কি মনে করে যে কোনো বন্ধুর কাছ থেকে আপনি 50,000 টাকা নিলেন, আবার কিছুক্ষণ পরে পাঠিয়ে দিলেন, আবার ওরকম করে করে প্রায় অনেকগুলো লেনদেন করলেন। আপনি ভাবলেন তো এতে তো আমার কিছু লাভ হয় না, তো আমি ট্যাক্স পেমেন্ট করবো কেন? দেখুন, এতে ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, ইনকাম ট্যাক্স মনে করছে আপনার কাছে যে সমস্ত টাকা ঢুকছে এটা আপনার ইনকাম, এটা মনে করছে। তো আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করে আপনাকে ক্ল্যারিফাই করে বলে দিতে হবে যে এই টাকাটা আপনি আপনার বন্ধুর কাছ থেকে নিয়েছেন, সেই জন্য এই টাকাটার ওখানে হয়েছে, মানে লেনদেনটা হয়েছে। নাহলে আপনার ইনকাম কিন্তু এটা নয়, আপনাকে ওটা ইনকাম ট্যাক্সের ফাইলে ওটা বুঝিয়ে দিতে হবে। স্টেটমেন্ট বার করে আইটিআই ফাইল যারা করে তাদেরকে দিয়ে দেবেন, তারা ওইটা হিসেবে করে আপনাদেরকে ইনকাম ট্যাক্সকে বুঝিয়ে দেবে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে ওটা বুঝিয়ে দেবে যে ওইটা হচ্ছে বন্ধুর লেনদেন কিংবা আদার্স কোনো লেনদেন, এটা আপনার ইনকাম নয়। ঠিক সেরকমভাবে আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে এবং আপনাকে আইটিআর ফাইল অবশ্যই করতে হবে। কারণ ইউপিআই ট্রানজ্যাকশান করলে, আপনি সেভিংস অ্যাকাউন্টে করলে আপনার লেনদেন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ওটাকে আপনাকে এখন থেকেই কারেন্ট অ্যাকাউন্ট করে আপনার ইউপিআইটা কিউআর কোডটা কারেন্ট অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দিতে হবে। ঠিক দেখবেন এখন এই সমস্ত ভুলগুলো স্টুডেন্টরা করে থাকছে। স্টুডেন্টরা দেখবেন, যে সমস্ত স্টুডেন্টরা বাইরে থাকে তারা দেখবেন আইফোন কেনার জন্য বহুত কিছু জিনিস কেনার জন্য কোনো বন্ধুর ধরুন লাভ হবে, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট হবে কিংবা আদার্স কোনো মাধ্যমে পেমেন্ট করে 1% কিংবা 0.5% চার্জ নিয়ে সেটাকে ভাবছে যে 1 লাখ 2 লাখ লেনদেন করে দিলাম, মাসে 2 লাখ 5 লাখ লেনদেন করে দিলাম, ওরকম করে বছরে ধরুন 30-40 লাখ লেনদেন করে দিলাম, কি হবে কেউ বুঝতে পারবে না। কিন্তু দেখুন, স্টুডেন্ট হোক আর যাই হোক সবারই ক্ষেত্রে সমান। যদি আপনার সেভিংস অ্যাকাউন্টের লেনদেন যদি বেশি হয় তো আপনার কাছে নোটিশ আসতে পারে। তো বন্ধুরা, এগুলো খেয়াল রাখবেন, কারেন্ট অ্যাকাউন্ট করে আপনাদেরকে লেনদেন করতে হবে। এছাড়া ইউপিআই সম্পর্কিত আদার্স কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, অবশ্যই উত্তর পাবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই।